নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আমরা ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় সভ্যতা নিয়ে কথা বলে থাকি। বন্ধুরা, আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগে তা আপনারা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি নিজের দেশের প্রতি গৌরব এবং আত্মগৌরবের একটি রাস্তা খুঁজে পাবেন। তো আপনাদের এই অনুরোধ নিয়ে আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপন করছি। চলুন দেখা যাক আজকের এই আলোচনায় কি আছে। বন্ধুরা, ইতিহাস লেখা হয় তথ্যের ওপর ভিত্তি করে, কল্পনার ওপর ভিত্তি করে গল্প লেখা হয়, আর অনুমান করে তৈরি হয় সন্দেহ। ভারতের ইতিহাস এই অনুমান ও কাল্পনিক গালগল্পের উপর নির্ভর করে লেখা হয়েছে। গ্রিক, রোম এবং মিশরের মতো দেশগুলো যেখানকার ঐতিহাসিকরা সেখানকার ইতিহাস রচনা করেছেন, সেখানকার ইতিহাস লিখেছেন। ভারতের ইতিহাস কিন্তু ভারতীয় ঐতিহাসিকরা লেখেন। ভারতের ইতিহাস লেখকদের মধ্যে বেশিরভাগই ব্রিটিশ ঐতিহাসিক ছিলেন, যেমন উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, তারপরে স্মিথ, থমাস, এরকম অনেকেই যারা ব্রিটিশার্স ছিল তারাই আমাদের দেশের ইতিহাস লিখেছেন নিজের অনুমানের উপর ভিত্তি করে। তারা দেশের সংস্কৃতি ও সাহিত্যকে অবজ্ঞা করে নিজের মতো গল্প বানিয়ে আমাদের কাছে পরিবেশন করেছে। রামায়ণ ও মহাভারতকে কল্পকথা বলে উড়িয়ে দিয়েছেন, মাইথোলজি বলে উড়িয়ে দিয়েছেন, এবং নিজের সংস্কৃতি ও আফ্রিকা এবং নিজের ধর্মধ্বজার ছাপ আমাদের দেশে রেখেছে। ঠিক আফ্রিকা আমেরিকা মহাদেশগুলোর মতোই যে তারা যে জিনিসটা করেছিল, এবং নানা থিওরি, নানা কূটনীতি অবলম্বন করে সেগুলো ধ্বংস করেছিল, সেই থিওরি তারা ভারতে অবলম্বন করতে চেয়েছে। এই কারণেই আজ আমরা ভারতে টিভি প্রচারের মাধ্যমে টয়লেট কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখি, যেখানে গুগল এবং মাইক্রোসফট কোম্পানির সিইও একজন ভারতীয়, তবু ভারত ক্ষুধার্ত দেশের তালিকায়। আমার কথার আপনারা কোনো মূল্য রাখবেন জানি, তাই আমি সেই সমসাময়িক একজন বিশিষ্ট ব্যক্তির মতামত করি। যখন সংস্কার আন্দোলন ভারতে চলছিল, তখন ভগ্নী নিবেদিতার প্রশ্নের উত্তরে স্বামী বিবেকানন্দ সেই সংস্কারকদের উদ্দেশ্যে বলেছিলেন, এরা ভারতকে এখনো ঠিকভাবে জানে না। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম মহাসম্মেলনে গিয়ে ভারতের মুখ উজ্জ্বল করে এসেছিলেন, ভারতে ফিরে তিনি ভারতের উদ্দেশ্য করে বলেছিলেন, পরাশ্রয় এবং পরনির্ভরশীলতা ত্যাগ করো। কিন্তু আমরা তা করিনি। স্বাধীনতার পরেও আমাদের দেশের রাজনেতারা আমাদের পরাশ্রয় ও পরনির্ভরতার শিক্ষাই দিয়েছে। নেহেরুজি, যিনি নিজেই একজন ইংরেজের পৃষ্ঠপোষক ছিলেন, কারণ 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়নি, ক্ষমতার হস্তান্তর করা হয়েছিল, এটা ইতিহাসে লেখা আছে। নেহেরু, যাকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়, তিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন না। 15 জনের একটি বেঞ্চ গঠন হয়েছিল, যার মধ্যে 12 জন সর্দার বল্লভভাই পটেলকে ভোট দিয়েছিলেন এবং তিনি নেতা হয়েছিলেন, অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীতে গান্ধীজি এই নেহেরুকে প্রধানমন্ত্রী পদে স্থাপন করেন। এই নেহেরুর বক্তব্য কী ছিল এবং তিনি কি কথা বলতেন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন। তিনি বলেছিলেন, আই ওয়াজ বর্ন অ্যাজ আ হিন্দু, বাট আই ডু নট নো হাউ ফার আই এম জাস্টিফাইড ইন কলিং মাইসেলফ ওয়ান অর ইন স্পিকিং বিহেভ অফ হিন্দুস। এই যে উদ্ধৃতিটি আপনি দেখছেন সেটা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বই থেকে নেওয়া হয়েছে, যেখানে তিনি বলছেন, আমি হিন্দু হয়ে জন্মালেও হিন্দুদের সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, আমি সেটাকে সেইভাবে বিচার করতে পারি না। কারণ সেই সময় হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের মধ্যে একটা বিবাদ চলছিল। সেই বিবাদের থেকে নিজেকে তিনি সরিয়ে রাখতে চেয়েছিলেন এবং আলাদাভাবে একটা নিজের পরিচয় বানাতে চেয়েছিলেন। ভারত স্বাধীন হওয়ার পর যখন ইংরেজরা ভারত ছেড়ে যাচ্ছিল, সেই সময় শওকত ব্রাদার, মোহাম্মদ আলী এবং আবুল কালাম আজাদ এরা আফগানিস্তানের আফগান খালিফকে ভারতে ইনভাইট করেছিল, যাতে তারা ভারতে একটা ইসলামিক দেশ শাসন তৈরি করতে পারে।
সর্দার বল্লভভাই প্যাটেলকে সরিয়ে নেহেরুকে সেই প্রধানমন্ত্রী পদে স্থাপন করা হয় এবং পরবর্তীতে যাতে এই নেহেরু হেরে না যায় সেই জন্য নেহেরু কী করলেন, সেই সময়ে যে মৌলানা আবুল কালাম আজাদ ছিল তাকে দিলেন শিক্ষার ভার, অর্থাৎ সেই শিক্ষামন্ত্রী তিনি নিযুক্ত করলেন আবুল কালাম আজাদকে। সেজন্য সেখান থেকে আমরা জানতে পারি যে এখানে ইতিহাসে আমরা যত কিছু রাজার নাম পড়ে সব মুঘল রাজাদের নাম, আমাদের হিন্দু রাজা সম্পর্কে কোনো তথ্য বা কোনো কিছুই আমাদের পাওয়া যায় না। এর থেকে আমরা বুঝতে পারি যে কেন কিভাবে আমাদের দেশের ইতিহাস যেকে পরিবর্তন করা হয়েছে, এক জায়গা থেকে আরেকভাবে করা হয়েছে। এই যে বামপন্থী মতবাদ, এই বামপন্থী মতবাদগুলো সেই অনুসরণেই কাজ করে। হিন্দু সম্পর্ক নাম শুনলেই তাদের মাথা গা জ্বলে যায়। এগুলো আমাদের এখন বলে কোনো লাভ নেই, আমরা সেই ইতিহাসকে নষ্ট করে ফেলেছি। যদি আমরা মহাভারতের বই উঠাই বা মহাভারতের পুস্তকগুলো খুলে দেখি, সেখানে কোথাও আমরা হিন্দু শব্দটা পাই না। ভারত শব্দটার অস্তিত্ব সেখানে থাকলেও হিন্দু শব্দের কোনো অস্তিত্ব পাই না। কিন্তু ভারত এসেছে ভারতীয় শব্দ থেকে, যা ভারতী অর্থাৎ সরস্বতীর আরেক নাম। কারণ সরস্বতীর কিনারে এই সভ্যতা তৈরি হয়েছিল, যেখান থেকেই এই সভ্যতার নাম ভারতীয় সভ্যতা বা ভারতীয় সংস্কৃতি। এখানে হিন্দু শব্দটি কোত্থেকে এসছে? এই হিন্দু শব্দটির উল্লেখও আমাদের বহু তন্ত্র এবং শাস্ত্রে উল্লেখ আছে, কিন্তু সেই তথ্যগুলো আমাদের কাছে না জানার কারণে আমরা সেইগুলোকে ভালো করে ব্যাখ্যা করতে পারি না। বহু প্রমাণ এরকম আছে যেখানে হিন্দু শব্দের উল্লেখ আছে। পুস্তক আবেস্তায়ের উল্লেখ আছে, এবং যেটা আলেকজান্ডারের আক্রমণের বহু আগের, কয়েকশো বছর আগের লেখা বই। এবং এই হিন্দু এবং সিন্ধু কথাটি আমাদের ভবিষ্যৎ পুরাণেও উল্লেখ আছে, বৃহস্পতি আগমে উল্লেখ আছে। এবং ইংরেজরা নিজেদেরকে আমাদের থেকে বেশি শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য ইতিহাসের পাতায় এই নামটি লিখে দেন যে আরব্য, তুর্কি ও পারস্যদের দেওয়া এই নাম। যারা আরব্য তুরস্ক থেকে দেশে এসেছিলেন তারা আসলে আর কেউ নয়, আমাদের ভারতীয়রাই, যারা এক সময় উত্তর পশ্চিমে গিয়ে বসবাস শুরু করে এবং সেখানে একটি বৈদিক সংস্কৃতির একটা আলাদা রূপ তৈরি করে। তাই দেখবেন পারসিক যারা আছে তারা অগ্নি পূজা করে, পেগানরা ভারতীয়দের মতো প্রকৃতির বিভিন্ন তত্ত্বের পূজা করে। আর প্রাচীন মিশরের বিভিন্ন দেবদেবীর সঙ্গে ভারতীয় দেবদেবীর অনেক সাদৃশ্য পাওয়া যায়। বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের লোকেরা যেমন দাবি করে থাকেন যে তাদের ঈশ্বর বা তাদের স্বর্গদূতই একমাত্র সত্য, বাকি সব মিথ্যা, ভারতীয় সনাতনীরা সেরকম করেন না। এবং তারা বলতে পারেন যে তিনি একজন শেষ নবী পাঠিয়েছেন, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না। কারণ আমরা জানি আমাদের ভগবদ গীতায় বলেছেন সম্ভবামি যুগে যুগে। আমাদের এখানে লিমিটেড অফার বলে কিছু নেই। আমরা ধর্ম বলতে যা বুঝি, বাইরের দেশ সেটা বোঝে। ওদের ধর্ম অনেক রক্তপাত ঘটিয়েছে, ওদের নিজের ধর্ম অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যদি না মেনেছে কাফির বলেছে, অবিশ্বাসী বলেছে, জ্বালিয়ে দেওয়া, অনেক ইতিহাস আছে, কিন্তু আমরা সেই ইতিহাস জানি না। আমাদের দেশের কুপ্রথা ইতিহাসগুলো দেখানো হয়, তাদের দেশে তো অনেক ইতিহাস, সেই নিয়ে আমরা পরবর্তীতে আরো ভিডিও বানাই। আমরা কারো উপরে নিজের স্বার্থ নিজের আরোপ করি, কিন্তু আজকাল একটা কম্পিটিশন চলছে, এখানে সনাতন বৈদিক ধর্মীরাও যুক্ত হয়ে গেছে, বিশেষ করে যারা আর্য সমাজে তারা যুক্ত হয়ে গেছে। তো এই যে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার বিজ্ঞান, প্রযুক্তি ও তত্ত্ব, এগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আশা করি আমরা পরবর্তী ভিডিওতে এই সবগুলো তুলে ধরবো, এবং অবশ্যই এগুলো নিয়ে আমরা অনেক গবেষণা করি। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের মনে কি কি প্রশ্ন আছে, সেগুলো অবশ্যই আমাদের জানার কর্তব্য। আর এই অনুরোধ করি যে আপনারা এই ভিডিওটি অনেক মানুষের মধ্যে প্রচার, কারণ এর মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে। আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা এখানেই শেষ করছি।